Hello everyone, welcome back to another class. আজকে আমরা দুইটা কোশ্চেন টাইপ যেটা আগে সলভ করিনি এরকম কোশ্চেন টাইপ দুটো সলভ করার জন্য ক্লাসটা নিব। দুইটা পিডিএফ দেখবো, দেন কোশ্চেন টাইপস গুলো দেখবো and then solve করবো, and that's it for today's class হবে ইনশাল্লাহ। and after that আমরা এরপরে ক্লাসে হচ্ছে কি যেহেতু অলমোস্ট এভরি টাইপ অফ কোশ্চেন টাইপ আই থিঙ্ক করা হয়ে গেছে আপনাদের, এমসিকিউ, summary, notes, table বা flowchart, matching headings, information, statements, then summary, এগুলো yes, no and not given, true, false, not given, এগুলো সবই হয়েছে, জাস্ট এই দুই টাইপের হয়নি, সেই জন্য দুই টাইপটা আজকে করাবো। দেন নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে গিয়ে একসাথে মাল্টিপল প্যাসেজেস অ্যান্ড ফাস্টার যাওয়ার জন্য ক্লাসেসগুলো করবো। ওকে, সো আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, 1 সেকেন্ড। Okay. So first question typeটা হচ্ছে গিয়ে each sentence with the correct ending, এটাকে সেন্টেন্স কমপ্লিশন বলে, হ্যাঁ সেন্টেন্স কমপ্লিশন বলে। এখানে আমাদের 4টা সেন্টেন্স দেখতে পারতেছি এবং 4টার জন্য আমাদের 7টা অপশন দেওয়া আছে। বেসিক্যালি যে সেন্টেন্সের শুরুটা দেওয়া, আমাদের এন্ডিংটা পিক করতে হবে, এটা আমরা এখান থেকে পাবো বুঝে। আর হ্যাঁ, এটার জন্য এখন আমরা যদি একটু পিডিএফটা দেখে আসি, দেন হচ্ছে গিয়ে আমরা সলভ করার জন্য আগাবো। ওকে, সো ম্যাচিং সেন্টেন্স এন্ডিংস, তো সেটা কি টাইপের কোশ্চেন, আমাদের কি টেস্ট করতেছে কোশ্চেনটা সেটা একবার চেক করে আসি। যে ইন দিস কোশ্চেন টাইপ ইউ আর গিভেন সেন্টেন্স বিগিনিংসটা দেওয়া আছে, বাক্যের শুরুর অংশটা, a list of possible sentence endings, বাক্যের শেষের অংশগুলো এই তালিকা একটা দেওয়া আছে। Your task is to match each beginning with the most suitable ending to form a complete sentence that is grammatically correct, logically meaningful and consistent with the information in the passage. সো আমাদের কাজটা কি হবে, এমন একটা এন্ডিং নির্বাচন করতে হবে যা বাক্যটিকে সম্পূর্ণ করতেছে এবং প্যাসেজের তথ্যের সাথে অর্থগতভাবে মিলে যাচ্ছে। হ্যাঁ, একটু গেল, এবং এটা গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে, এটা অবশ্যই লজিক্যালি একটা মিনিংফুল সেন্টেন্স হতে হবে, এবং এটা কনসিস্টেন্ট মানে প্যাসেজের যে ইনফরমেশন আছে সেটার সাথে মিলতে হবে। ওকে, সো কি ফিচার্সে কি কোশ্চেন টাইপের আমরা মাত্র দেখলাম, তারপর এগুলো আবার রিইটারেট করে যদি যে সেন্টেন্স বিগিনিংস আর মার্কড উইথ 1 2 3 এটসেট্রা, আমাদের ক্ষেত্রে ছিল কি 19 থেকে 22। এন্ডিংস আর লিস্টেড সেপারেটলি, এ থেকে জি, এ থেকে এইচ, আমাদের দেওয়া আছে 7টা। সেকেন্ড, ওকে, সরি বাহিরে অনেক নয়েজের কারণে আমি একটু টেম্পোরারি নিজেকে মিউট করলাম। ওকে, সো আমাদের মনে রাখতে হবে নট অল এন্ডিংস আর ইউজ, কারণ আমরা দেখলাম আমাদের মাত্র আছে 4টা সেন্টেন্স বাট অপশন দেওয়া 7টা, সো আমরা বুঝতে পারছি যে সবগুলো ইউজ হবে না। ইচ এন্ডিং ক্যান অনলি বি ইউজড অনলি ওয়ান্স, মানে 7টা যে আছে 7টার মধ্যে 4টা, ধরেন এটাই এই নম্বর যে এন্ডিংটা আছে ওটাকে আমরা একবারই ইউজ করতে পারবো। এই এন্ডিংটা আমরা আবার মাল্টিপল, যেমন 19-এর জন্য একবার, 20-এর জন্য একবার, 21-এর জন্য একবার, এভাবে দিতে পারবো না। This task has both grammar awareness কেন, যে আমরা গ্রামারটা প্রপারলি গ্রামারের সাথে কারেক্ট রেখে সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে কিনা, এবং মিনিং রেকগনিশন, যে অর্থটা সেটা প্রপারলি হচ্ছে কিনা এবং প্যাসেজের ইনফরমেশনের সাথে মিলছে কিনা ওইটা চেক করবে। হ্যাঁ, সো স্টেপ বাই স্টেপ স্ট্র্যাটেজি, আমাদের ধাপে ধাপে সমাধানের কৌশলগুলো কি কি। রিড অল সেন্টেন্স বিগিনিংস ফার্স্ট, আমাদের ফার্স্টে বলছে কি যে সেন্টেন্সের যে বিগিনিং গুলো আছে ওগুলোকে একবার পড়ে আসতে। আমরা ফোকাস করতে কিসে, মিনিং এ, গ্রামার এক্সপেকটেশন, হোয়াট টাইপ অফ এন্ডিং ইজ রিকোয়ার্ড, যেগুলো দেওয়া আছে। ট্রাই টু প্রেডিক্ট হোয়াট কাইন্ডস অফ কমপ্লিশন ইজ নিডেড। স্কিম অল সেন্টেন্স এন্ডিংস, শেষ অংশগুলো পড়ো। Go through all options quickly, দ্রুত যেতে বলতেছে। Understand কি general meaning, sentence structure-টা, and which options are clearly unrelated. Start eliminating impossible options early. মানে আপনার ফার্স্টে যদি বিগিনিংস গুলো পড়েন, আপনি তখনই কিছু হলে একটু ধারণা পাবেন যে কোনগুলো এন্ডিং হিসেবে হওয়ার চান্সেস বেশি, এবং কোনগুলোর সাথে কোন এই বিগিনিং এর সাথে যে এন্ডিং গুলো আছে এক্সট্রা গুলো, ওগুলো কতগুলো থাকবে যে কোনো
মিলিনি, ওগুলো আগে থেকে আপনি এলিমিনেট করে দিতে পারেন। বেসড অন গ্রামার অ্যান্ড লজিক, গ্রামার ও অর্থ মিলিয়ে আমাদের অ্যান্সার করতে বলা হচ্ছে। হ্যাঁ, সো কম্বাইন ইচ বিগিনিং উইথ পসিবল এন্ডিংস, ওকে, অ্যান্ড দেন কি চেক, ডাজ ইট ফর্ম এ কমপ্লিট সেন্টেন্স, is the grammar correct, like tense, subject, verb, agreement, structure, এগুলো সব কারেক্ট কিনা, does the meaning make sense logically, both grammar এবং meaning কেই ম্যাচ করতে হবে। verify with the passage, after forming a sentence locate the related information in the passage, একটা সেন্টেন্স যে ফর্ম করলেন এরপরে এটার সিমিলারটা ফুল প্যাসেজে খুঁজবেন। তারপর খোঁজার জন্য কি কি আমাদের করতে বলছে যে আমরা কিওয়ার্ডস গুলো ইউজ করতে পারি, সিনোনিমস ইউজ করতে পারি, কারণ আমরা জানি প্যারাফ্রেজ এন্ড সিনোনিমস ভাবে কিন্তু আমাদের ম্যাক্সিমাম আইএলটিএস কোশ্চেনস গুলো থাকে। সো চেক whether the sentence reflects the passage accurately, এগুলো আমরা আগে যা বলেছি ওগুলো জাস্ট একটু ডিটেইল ভাবে বলা। এই সো ইম্পর্টেন্ট টিপস গুলো কি, গ্রামারটাই ফার্স্ট আপনার ফিল্টার, দ্য এন্ডিং মাস্ট কারেক্টলি কমপ্লিট দ্য স্ট্রাকচার। এক্সাম্পলস হিসেবে কি কি আছে, যে মেনি রিসার্চার্স বিলিভ দ্যাট, এটা কি ফলো হতে হবে, অবশ্যই এটাকে একটা ফলো হতে হবে একটা ক্লজ দ্বারা, সাবজেক্ট প্লাস ভার্ব। The new system resulted in, নতুন যে সিস্টেমটা আসছে সেটা কিসের রেজাল্ট হচ্ছে, must be followed by a noun phrase or gerund phrase such as a reduction in costs, এগুলো জাস্ট দুইটা এক্সাম্পল, এটা দেখলাম আমরা। if grammar does not fit, eliminate immediately, গ্রামার যদি প্রপারলি ফিট না করতেছে অ্যান্সারটা, মানে এন্ডিংটা যদি প্রপারলি না বসতেছে, তাহলে আমরা তখনই বাদ দিয়ে দিব। eliminate clearly wrong options, আমাদের কি কি বলতেছে, যে যেগুলো আগে বললাম যেগুলো কোনো মেক সেন্স করতেছে না, আপনার এই বিগিনিং এর সাথে কোনো মানে টপিকে কোনো মিলই পাচ্ছেন না, সেগুলো আগে থেকে বাদ দিয়ে দেন। প্রত্যেকটা অপশন একবার করে নিয়ে বসে দেখবেন হচ্ছে কিনা এটা করার কোনো দরকার নেই। সো যে বলতেছে যেগুলো ডু নট ফিট গ্রামাটিক্যালি, ধরেন আপনার এই বিগিনিং এর জন্য যে এন্ডিংটা, যে গ্রামাটিক্যালি এন্ডিংটা হওয়া উচিত, শুরু হওয়া উচিত, বা গ্রামারের স্ট্রাকচারটা যেরকম হওয়া উচিত সেগুলো অনলি মিলাবেন, যেগুলো মিলতেছে সেগুলো তো বসে চেক করা দরকার নেই প্যাসেজের সাথে। do not match meaning and are related to the topic, এগুলোকে আগে বাদ দিয়ে দিতে বলতেছে, এটা saves time and improves accuracy. understand paraphrasing, প্যারাফ্রেজিংটা বোঝা জরুরি। আইএলটিএস কিন্তু অফটেনই আমাদের ওয়ার্ডিংস গুলো চেঞ্জ করে দেয়, মিনিং সেম থাকবে কিন্তু ওয়ার্ড গুলো ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করতেছে। যেমন ডিক্লাইন র্যাপিডলিটাকে কি করতেছে, এক্সপেরিয়েন্সড এ শার্প ফল, caused damage কে কি বলতেছে, had harmful effects, এটাকে আপনাকে কি এজন্য কি বলতেছে, ফোকাস অন মিনিং নট ভোকাবুলারি। হ্যাঁ, কারণ আপনি ডিক্লাইনের জন্য আবার ডিক্লাইনে যে পাবেন এটা কোনো গ্যারান্টি নেই, র্যাপিডলির জন্য যে আবার র্যাপিডলি পাবেন কোনো গ্যারান্টি কিন্তু নেই। এই জন্য বললো যে মিনিংটাই ফোকাস করতে, নট ভোকাবুলারি। ডু নট রিলাই অন কিওয়ার্ড ম্যাচিং, শুধু শব্দ মিললেই কিন্তু যথেষ্ট নয়, ইভেন ইফ ওয়ার্ডস ম্যাচ দ্য মিনিং মে নট। আমাদের অলওয়েজ কি চেক করতে বলতেছে, যে কনটেক্সট অনুযায়ী মিলতেছে কিনা, লজিক্যাল কানেকশন আছে কিনা, এবং সেন্টেন্স ফ্লোটা কারেক্ট কিনা। কমন কিছু ট্র্যাপস আছে যেগুলো কি, যে গ্রামার ট্র্যাপ, যেটা আমরা বললাম যে এন্ডিং ফিটস মিনিংটা ঠিক আছে কিন্তু গ্রামাটিক্যালি ইনকারেক্ট। আবার উল্টা কি, মিনিং ট্র্যাপ, সেন্টেন্স গ্রামাটিক্যালি কারেক্ট বাট ডাজ নট ম্যাচ দ্য প্যাসেজ, একটা আর কি সাথে মিলায় বলতেছে। কিওয়ার্ড ট্র্যাপটা কি, সেম ওয়ার্ডস অ্যাপিয়ার বাট মিনিং ইজ আনরিলেটেড, আমরা এটা দেখেছি অনেক প্যাসেজে যে একই কথা বারবার মেনশন করা আছে বাট একবার এক কনটেক্সটে ইউজ হচ্ছে। সো আমরা যদি জাস্ট কিওয়ার্ড দেখেছি তাহলে কিন্তু হবে না, আমাদের কিওয়ার্ডের আশেপাশে কনটেক্সটটাও বুঝতে হবে। লজিক ট্র্যাপ, পার্সোনাল লজিক ইউজ করা হয় অনেক সময় প্যাসেজ থেকে ইনফরমেশন নেওয়ার বদলে, এটা অনেকে করে থাকে মাঝে মধ্যে, সো এই ভুলটা যাতে আমরা না করি এটা কমপ্লিটলি বাদ দিয়ে দিই। কাজ আইএলটিএস রিডিং তো আপনার কোনো ইনফরমেশন মুখস্থ করে আসার কোনো এক্সাম না, আপনি জাস্ট তখনই বসে ইংলিশটা কতটুকু ইউজ করতে পারছেন সেটাই আপনার টেস্ট। তো আপনি এটা কিভাবে প্র্যাকটিস করবেন, কিছু কৌশল দেওয়া আছে, যে আইএলটিএস যে ক্যামব্রিজ আইএলটিএস যেটা আছে সেটা প্র্যাকটিস করবেন, সেখান থেকে হাইড দ্য এন্ডিংস ইনিশিয়ালি, আগে এন্ডিংস গুলোকে লুকাবেন, তারপর নিজে একটু গেস করার চেষ্টা করতে পারেন বিফোর লুকিং এট দ্য অপশনস। হ্যাঁ, মানে নিচে একটু ট্রাই করে দেখেন যে এটা কি টাইপের গ্রামাটিক্যালি কারেক্ট রেখে কি টাইপের এন্ডিং পিক হতে পারত নিজের ভাষায় আর কি একটু। দেন প্র্যাকটিস ফর্মিং ইউর ওন লজিক্যাল অ্যান্ড গ্রামাটিক্যাল সেন্টেন্সেস, এই যে এটাই বললো। দেন আফটার অ্যান্সারিং লোকেট দ্য এক্সাক্ট সাপোর্টিং লাইন ইন দ্য প্যাসেজ, অ্যানালাইজ ওয়াই কারেক্ট অ্যান্সার্স ফিট বেটার দেন আদার্স। আর যখন একটা এন্ডিং পিক করে বসলেন তখন আপনি বাকিগুলোর সাথে কম্পেয়ার করে একটু দেখতে পারেন যে আচ্ছা এটাই কেন বসলো, বাকিগুলো কেন হলো না। তাহলে আমাদের কিন্তু অনেকের যে মাঝে মধ্যে আমরা একটা কিওয়ার্ড দেখে বসিয়ে ফেলি অ্যান্সার্স গুলো,
গেস করে ফেলি যে এটাই হওয়ার কথা ছিল কারণ এই ওয়ার্ড তো দেখলাম, তখন আপনাদের আরো ক্লিয়ার হবে যে আচ্ছা ওয়ার্ড তো ঠিকই বসাচ্ছি কিন্তু অ্যান্সার হলো না কেন, বাকিগুলোর সাথে কম্পেয়ার করে আরো ক্লিয়ার আইডিয়া পাবেন যে আচ্ছা এরকম ভাবে করা লাগতো আমার। ইন শর্ট, অলওয়েজ রিড বোথ বিগিনিং অ্যান্ড এন্ডিং ফুললি। দোনোটাকে পড়তে বলতেছে ফার্স্টে। গ্রামার মাস্ট বি চেকড বিফোর মিনিং, গ্রামারকে আগে চেক করতে বলতেছে মিনিং এর আগে। ডু নট গেস বেসড অন পার্শিয়াল সিমিলারিটি, আপনাকে গেস করতে মানা করতেছে, জাস্ট পার্শিয়ালি সিমিলার এটার জন্য বসিয়ে দিলাম, এভাবে কিন্তু হবে না। And use the passage only for verification, not for initial guessing. প্যাসেজটাকে ইউজ করতে বলতেছে কেন, যে আপনি ভেরিফাই করতেছেন আপনার অ্যান্সারটা কারেক্ট এটার জন্য, ইনিশিয়াল গেসিং এর জন্য না। ওকে, এই রুলস গুলো ফলো করতে পারেন, আর যদি আপনার ক্লিয়ার কাট এই রুলস গুলো ভালো না লাগে আপনি ডিফারেন্ট ভাবে করতে পারেন। এটাই যে করতে হবে এটার কোনো গ্যারান্টি মানে ফোর্স কোনো কি বলবো দরকার নেই আর কি। আপনি যদি চান যে আপনার কোনো একদমই আইডিয়া নেই এই টিপস গুলো ফলো করতে পারেন, আর যদি আপনি চান অন্যভাবে করতে অবশ্যই ইউ আর অ্যালাউড। জাস্ট আমাদের মনে রাখবো কি যে গ্রামার অ্যান্ড মিনিং ওগুলো আর কি কয়েকটা বেসিক মনে রাখতে হবে, বাট বাকিগুলো না করলেও হবে। হ্যাঁ, এটা আর কি বলতে চাচ্ছিলাম। সো গোল্ডেন রুলটা কি, এ কারেক্ট ম্যাচ মাস্ট স্যাটিসফাই বোথ গ্রামার অ্যান্ড মিনিং, গ্রামার এবং মিনিং বোথই স্যাটিসফাই করতে হবে একটা আপনার যে এন্ডিংটা পিক করতেছে। ইফ আইদার ওয়ান ফেলস দ্য অ্যান্সার ইজ ইনকারেক্ট, যদি একটাও ফেল করে, ধরেন গ্রামার ঠিক আছে মিনিং হয়নি বা মিনিং হচ্ছে গ্রামার হয়নি, বুঝতে পারছেন, তখন কি হবে অ্যান্সারটা ভুল হবে। তো হোপফুলি আমরা পিডিএফ থেকে একটু হলো আইডিয়া পেলাম যে সেন্টেন্স এন্ডিংটা কি টাইপের এবং কিভাবে একটু হলেও আমরা সলভের দিকে আগাতে পারি। তো সেটা কাজে লাগিয়ে এটা ডায়াগ্রাম তো পরে আসতেছি। সো ফার্স্ট হচ্ছে কি যে সেন্টেন্স কারেক্ট এন্ডিংটা পিক করা, যেটা বললাম। আমরা যদি আগে একটু দেখি কি কি আছে। অ্যাকর্ডিং টু ডিঙ্গল, migratory routes are likely to, so ডিঙ্গল কারো একজনের নাম হতে পারে বা কোনো ওয়েবসাইট বা কোনো বই কিছু একটা হবে, সেখানে মাইগ্রেটরি রুটস মানে যেখানে পাখির বা অ্যানিমালস গুলা এক জায়গা থেকে আরেক জায়গায় মাইগ্রেট করতেছে সিজনের রিলেটেড বা তাদের যে নেচার আছে ওইটার রিলেটেড এর কারণে যে রাস্তাগুলো ফলো করতেছে সেগুলা আর লাইকলি টু কিছু একটা হবে। Then to prepare for migration, animals are likely to, so migration করার জন্য যেটা বললাম যে মাইগ্রেশনটা কি, মাইগ্রেশন করার জন্য যারা যখন প্রিপেয়ার করছে নিজেদেরকে তখন অ্যানিমালসের কিছু একটা করার চান্সেসই বেশি, লাইকলি মানে কিন্তু এটা করে থাকে এরকম আর কি। ডিউরিং মাইগ্রেশন, এটা ছিল কি প্রিপেয়ার ফর মাইগ্রেশন মানে মাইগ্রেশনের জন্য প্রিপারেশনের সময়, এবং মাইগ্রেশনেরই সময়, এটা দুটো কিন্তু একটু ডিফারেন্ট। হ্যাঁ, অ্যানিমালস আর আনলাইকলি টু, যেটা করার কথা না বা কম করে থাকে এরকম। Arctic terns illustrate migrating animals' ability to, আর্টিক যে টার্ম জিনিসটা আছে ওটা আমি যে অত শিওর না, বিন অনেস্ট। এই টার্মটা কি বলতেছে যে ইলাস্ট্রেট করতেছে, তা তুলে ধরতেছে, ছবিটা তুলে ধরতেছে, ফুটিয়ে তুলতেছে এরকম সামথিং। মাইগ্রেটিং অ্যানিমালস একটা অ্যাবিলিটি আছে, সেটা কি আর কি, অ্যাবিলিটি টু সামথিং, কিছু একটা অ্যাবিলিটি আছে তাদের, সেটা আর কি। সো আর আমাদের অপশনস গুলো একবার দেখে আসি। বি ডিসকারেজ বাই ডিফিকাল্টিস, ডিসকারেজ মানে হোপফুলি সবাই বুঝতে পারছেন যে কুৎসা তো আর কি, উৎসাহর উল্টা যেটা বাংলা মিনিং মনে থাকে না আর কি। ডিসকারেজ করা হচ্ছে বাই ডিফিকাল্টিস, বিভিন্ন কষ্টকর কাজ টাজ যেরকম অনেক ডিফিকাল্টিস আছে এরকম বুঝাচ্ছে। ট্রাভেল অন ওপেন ল্যান্ড ওয়ার দে ক্যান লুক আউট ফর প্রেডেটরস, তারা এমন ওপেন মানে খোলা জায়গা দিয়ে ট্রাভেল করতেছে যাতে তারা দেখতে পারে যে প্রেডেটর যারা তাদেরকে হান্ট করতে আসে এরকম তারা আসে কি না এরকম দেখার জন্য। eat more than they need for immediate purposes, তারা বেশি খায় যতটুকু দরকার তার থেকেও বেশি এরকম, মানে তখন যতটুকু ক্ষুধা লেগেছে ধরেন ওটুকু খাওয়াচ্ছে আরো বেশি করে খাচ্ছে। এটা কিন্তু এরকম আস্তে আস্তে বুঝে যায় যে প্রিপারেশনের জন্য মেবি এটা করে থাকে, তাই না। routes are likely to travel on open land, আমরা আগে কিন্তু একটু যদি ইউজ করি মোটামুটি একটু আইডিয়া পাওয়া যাচ্ছে। তারপর ডিউরিং মাইগ্রেশন অ্যানিমালস আর লাইকলি টু ডিসকারেজ বাই ডিফিকাল্টিজ, এটাও হতে পারে। আর আনলাইকলি টু ইগনোর ডিস্ট্রাকশনস এরকম সামথিং হতে পারে। হ্যাঁ, তারপর বি রিপিটেড ডেইলি, প্রতিদিন রিপিট করা হচ্ছে। ইগনোর ডিস্ট্রাকশনস গুলো যেগুলো আছে যেগুলো কনসেন্ট্রেশন হারিয়ে দিচ্ছে বা যাচ্ছে তাদেরকে হঠাৎ করে ডিস্ট্র্যাক্ট করতেছে ওগুলো ইগনোর করা। বি গভর্নড বাই দি অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার, মানে পানির কতটুকু আছে সেটার দ্বারাই তাদের সবকিছু নির্ধারিত হচ্ছে।
এটা মাইগ্রেটরি রাউটস এটাও দ্বারা হতে পারে, দেখেন যে গভর্ন বাই দ্য অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার্স। হ্যাঁ, আর ফলো আ স্ট্রেট লাইন, তো এই যে এটা হওয়ার চান্সেস বেশি যে ফলো আ স্ট্রেট লাইন, মাইগ্রেশন সময় একটা সিঙ্গেল লাইন ধরে ওরা যাবে কোনো গ্যারান্টি নেই, এটা বলতেছে আর কি, করার চান্সেস কম। সো আমরা একটু হলো নিজেরা একটু গেস করতে ট্রাই করতে পারতেছি যে কি কোনটা কি হতে পারে। তারপরও টু কনফার্ম অ্যান্ড ভেরিফাই আমাদের অ্যান্সার গুলোকে আমরা একটু এখান থেকে দেখি। সো ফার্স্ট এটা কি ছিল যে অ্যাকর্ডিং টু ডিঙ্গলের কথাটার সাথে মিলতে হবে এবং মাইগ্রেটরি রাউটস এর কথা মিলতে হবে। ওকে, সো আমরা যদি দেখি animal migration, however it is defined, is far more than just the movement of animals. সো বলতেছে কি যেভাবে এটা বর্ণনা বা সংজ্ঞাটা দেওয়া হোক না কেন, এটা কিন্তু আরো ওইটা থেকেও বেশি, যে শুধু যে অ্যানিমালসরা যাওয়া আসা করতেছে এটা না, মুভমেন্ট করতেছে এটা না, আরো বেশি এর থেকে। It can loosely be described as travel that takes place at regular intervals. তাহলে এটা কি হচ্ছে বলতেছে যে সরি হ্যাঁ, এটা লুজলি কিভাবে ডিসক্রাইব করা যায়, মানে কোন রকম ভাবে ডিসক্রাইব করা যায়, একটু ফুল এক্সাক্ট ডিসক্রাইব না করে আরো আশেপাশে কিছু অ্যাড করা যায় বা ভালোভাবে বলা যেত, বাট লুজলি যদি বলি কি এটা এমন একটা ট্রাভেল যেটা টেক প্লেস করতেছে প্রায় একটা কিছু সময় পর পর, একটা রেগুলার ইন্টারভাল পর পর এরকম। অফেন ইন অ্যান অ্যানুয়াল সাইকেল, মানে কি ম্যাক্সিমাম ক্ষেত্রে বা ম্যাক্সিমাম জিনিসে বোঝা যাচ্ছে কি একটা অ্যানুয়াল সাইকেল বলতে বছরে পুরো একটা সাইকেল যেটা বছর ধরে হয়, মানে এক বছর পর পর এরকম টাইপের আর কি। That may involve many members of a species and is rewarded only after a long journey. অনেকগুলো স্পিসিস ইনক্লুড করতে পারে, ইনভলভ করতে পারে, এবং এটা রিওয়ার্ডটা অনলি তখনই পাওয়া যায় যখন একটা লং জার্নি শেষ হয়। It suggests inherited instincts. সেটা কি সাজেস্ট করতেছে যে তাদের আগে যারা করেছিল এটা একটা ইনহেরিট করে তাই নিয়ে আসছে, এখন এটা সবাই করতেছে আর কি এরকম। সো এবার ফাইনাল আমি ডিঙ্গেলের কথাটা পেলাম। এখন ডিঙ্গেল কি বলতেছে, হ্যাজ আইডেন্টিফাইড 5 ক্যারেক্টারিস্টিক্স, 5টা ক্যারেক্টারিস্টিক্স পেল ইন ভ্যারিং ডিগ্রিজ এন্ড কম্বিনেশন, কতগুলা কম্বো থাকে, কতগুলা বেশি, কতগুলা কম হয় এরকম, টু অল মাইগ্রেশনস গুলাকেই মোটামুটি 5টা ক্যারেক্টারিস্টিক্স উনি আনতে পারছেন। They are prolonged movements that carry animals outside familiar habitats. They tend to be linear, not zigzaggy. So আমাদের ফার্স্টটা পেয়ে গেলাম। সো ডিঙ্গেল কি বলতেছে, মাইগ্রেটরি রাউটসগুলো কিরকম হয় তাইলে দেখেন, লিনিয়ার হবে, জিগজ্যাগি হবে না। সেটার জন্য আমরা কোন অ্যান্সার দিতে পারি, আমরা কিন্তু মোটামুটি সবগুলাই ডিসক্রাইব করেছি। আপনারা একটু চেষ্টা করে বলেন আমাকে যে সিনোনিমস এন্ড প্যারাফ্রেজিং সবকিছু মিক্স করে এখানে কোন অ্যান্সারটা তাহলে মিলতেছে, যে এখানে কোনটা লিনিয়ার জিগজ্যাগি না, এটা কোনটার কথা বলতেছে অপশনস গুলোর মধ্যে। ওকে, একজন জি বলবেন, আর যদি কোনো অ্যান্সার না দেখে আমি জি নিয়ে নিচ্ছি। সো ফলো এ স্ট্রেট লাইন, উপস ওকে। সো ডিঙ্গেলের ধারা কি বলছে যে মাইগ্রেটরি রাইটস গুলো আর লাইকলি টু, মানে হওয়ার চান্সেসই বেশি এরকম বলতেছে। টেন টু বি মানে কি, এটা হওয়ার চান্সেসই বেশি। সো লাইকলি টু আর টেন টু বি সেম। এর জন্য সিনোনিমস এন্ড প্যারাফ্রেজিংটা বুঝতে হবে। লিনিয়ার কথাটা মানে কি সোজাসুজি বুঝায়, মানে একেবারে একটা স্ট্রেট লাইন, একটা স্ট্রেট পাথই ফলো করবে এরকম। আমাদের এক্স্যাক্ট ওইটাই আছে, ফলো এ স্ট্রেট লাইন, জিগজ্যাগই হবে না, মানে তেরা বেঁকা হবে না, একবার এদিক একবার ওদিক, ধরেন একবার এদিক তারপর আবার এদিক তারপর আবার এদিক, এরকম এরকম হয় না, একটা স্ট্রেট লাইন ফলো করে, মানে এই যে পুরো সোজা উপরে উঠবে এরকম, এরকম বুঝাচ্ছে আর কি। সো আমাদের এটা ডান। তো এরপর হচ্ছে কি মাইগ্রেশনের প্রিপারেশনের জন্য তারা কি করতেছে। সো এরপর এটা কি, they involve special behaviors concerning preparation. So আমাদের প্রিপারেশন এটা পেয়ে গেলাম, such as overfeeding and arrival. সো এখানে কি মাইগ্রেশনের প্রিপারেশনের জন্য অ্যানিমালসরা কি করতেছে, তাহলে অ্যান্সার এই যে এটাতেই দেওয়া, এখান থেকে এটা তাহলে অ্যান্সার কোনটা হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, দেখেন ইট মোর দ্যান দে নিড ফর ইমিডিয়েট পারপাসেস। ইমিডিয়েট পারপাসেসটা কি, যে তাদেরকে যে এখন মুভ করতে হবে, অ্যারাইভ করতে হবে, সরি অ্যারাইভ বলতে ডিফারেন্ট, তাদেরকে মুভ করতে হবে আর কি। যে ওভারফিডিং, অতিরিক্ত খাওয়া, ইট মোর দ্যান দে নিড, অতিরিক্ত খাওয়া, এক্স্যাক্ট সেম মিনিং কি, জাস্ট প্যারাফ্রেজড করা গেল। ডিউরিং মাইগ্রেশন অ্যানিমালস আর আনলাইকলি টু, মাইগ্রেশনের সময়
অ্যানিমালসরা কি করার চান্সেস কম। আমরা যদি আবার পড়ে যাই, মাইগ্রেটিং হ্যাঁ, দে ডিম্যান্ড স্পেশাল অ্যালোকেশনস অফ এনার্জি। তাহলে ইমিডিয়েট পারপাসেসটা কি, যে এটার দরকার স্পেশাল এনার্জি, মানে এনার্জিগুলো একটা স্পেশাল জায়গায় স্টোর করে রাখবে বা স্টোর করার দরকার, এরকম বোঝাচ্ছে। And one more thing, migrating animals maintain an intense attentiveness to the greater mission, which keeps them undistracted by temptations and undeterred by challenges that would turn other animals aside. আরেকটা কি বলতেছে, একটা ইন্টেন্স অ্যাটেন্টিভনেস, মানে অনেক ভালো কনসেন্ট্রেশন আছে, ফোকাস আছে গ্রেটার মিশনে, এই বড় মিশনটা কি তারা জানে। এটার কারণে তাদেরকে কি হেল্প করতেছে, তাদের ডিস্ট্র্যাক্ট হচ্ছে না টেম্পটেশনস দ্বারা, তাদের ডিজায়ার্স দ্বারা, তাদের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো যেটা আছে ওগুলো দ্বারা, অ্যান্ড আনডিটার্ড হচ্ছে না চ্যালেঞ্জেস গুলো দ্বারা। তাহলে কি হবে, that would turn other animals aside. Ignore distractions, তাহলে এটাতে কি হবে, undeterred by challenges, এটা কি বাদ দিয়ে দিব? আপনাদের একটা জিনিস দেখতে হবে যে টেম্পটেশনস আর ডিস্ট্রাকশনস এর মধ্যে ইয়েটা কি, সম্পর্কটা কি আর পার্থক্যটা কি। এটা কি সেম? ডিস্ট্রাকশন কি, ধরেন আপনি হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে অথবা পড়ালেখা করতেছেন, হঠাৎ করে গান বাজলে আপনি ওদিকে তাকালেন, ওটা ডিস্ট্রাকশন। আপনি পড়ালেখা করতেছেন, আপনার গান শুনতে ইচ্ছা করতেছে, সেটা আপনার টেম্পটেশন। পার্থক্য বুঝাতে বললাম যে টেম্পটেশন আর ডিস্ট্রাকশনের মধ্যে পার্থক্যটা কি। তাহলে কি ই হবে নাকি আমাদের আনডিটার্ড বাই চ্যালেঞ্জেস এর জন্য যেটা সেটা হবে? যদি আনডিটার্ড বাই চ্যালেঞ্জেস এটা ফোকাস করি, যেহেতু আমরা টেম্পটেশনস এর পার্থক্যটা বুঝাতে পারলাম, তাহলে আনডিটার্ড বাই চ্যালেঞ্জেস ফোকাস করলে আমাদের অ্যান্সারটা কি হবে? আনডিটার্ড কথাটা হচ্ছে কি, ধরেন কিছু হচ্ছে, সেটা দ্বারা তাদের মানে যে মনোবল শক্তি সেটা চেঞ্জ হবে না, তারা ভয় পাবে না, যেটা আছে ওটা করবেই, এরকম। চ্যালেঞ্জেস মানুষ তো বুঝতেই পারতেছেন যে কষ্টকর জিনিস যেগুলো হতে পারে, কষ্ট ফাইট আউট করা লাগতে পারে, ওগুলা। বিতে কি বলা, ট্রাভেল অন ওপেন ল্যান্ড ওয়ার দে ক্যান লুক আউট ফর প্রেডিটরস। এখানে প্রেডিটরস এর কথা তো আমরা পাইনি, দেখেন তো, হ্যাঁ এখান থেকে প্রেডিটরস এর কোনো কথা পেয়েছি? এখানে ছিল যে যেসব এই ডিস্ট্রাক্টেড বা টেম্পটেশন, যদি টেম্পটেশন থাকতো অথবা চ্যালেঞ্জেস মানে আছে আর কি, সরি টেম্পটেশনস আছে, যে চ্যালেঞ্জেস আছে, ওটা কি করে অন্যান্য যে অ্যানিমালস গুলো আছে তাদেরকে ওগুলো এই মিশনটা থেকে সরিয়ে ফেলে, মিশনটা এই যে গ্রেটার মিশন থেকে তাদেরকে সরিয়ে ফেলে। কোনো প্রেডিটারের কথা নেই যে একটা ওপেন ল্যান্ডে তারা ফলো করতেছে যেখানে প্রেডিটার আসবে। তাহলে এই জন্য আমরা কি দিব, এ। During migration, animals are unlikely to be discouraged by difficulties, undeterred by challenges. মিলল না? ওকে। তারপর আর্টিক টার্নস ইলাস্ট্রেট মাইগ্রেটিং অ্যানিমালস অ্যাবিলিটি টু। আর্টিক টার্নসটা খুঁজতে হবে। আপনি এটার জন্য কিন্তু আগে বলে দিচ্ছি, প্রিপেয়ার ফর মাইগ্রেশন এন্ড ডিউরিং মাইগ্রেশন। হোপফুলি আপনাদের কিওয়ার্ডস গুলো মনে আছে, তাই আমি এটা মার্ক করিনি আর কি। আর্টিক টার্নসটা মার্ক করলে আপনি ধরতে পারেন, এই যে ফার্স্টে আর্টিক টার্ন পেয়ে গেলাম। On its 20,000 kilometer flight from, আচ্ছা আর্টিক টার্ন তাহলে মোস্ট একটা পাখি বা কিছু একটা নাম বুঝাচ্ছে আর কি, আই গেস, যা বুঝলাম। ওকে, সো 20,000 কিলোমিটার ফ্লাইট যে করে from extreme south of South America to the Arctic Circle will take no notice of a nice smelly herring offered from a bird watcher's boat along the way. এটার মিনিংটা যদি বলি, এটা এক্সট্রিম সাউথ আসতেছে, মানে সাউথ আমেরিকারই সবচেয়ে সাউথ কর্নার থেকে তারা কোথায় যাচ্ছে, আর্কটিক সার্কেলে যাচ্ছে। তারা কোনো নোটিস নিবে না কিসের, একটা নাইস স্মেলি হেরিং, এটা হচ্ছে তাদের জন্য খাবারের একটা জিনিস, যেটা বার্ড ওয়াচার যে বোর্ডস গুলো আছে, বার্ড ওয়াচার বোর্ডস যারা পাখি দেখার জন্য যে সমুদ্রে যায় বোর্ডস গুলো নিয়ে, তারা যদি একটা হেরিং অফারও করে, তারা কোনো নোটিস করবে না এটাতে। অ্যালং দ্য ওয়ে মানে যে সাউথ আমেরিকা থেকে আর্কটিক সার্কেলে যাওয়ারটার দিকে। While local girls will dive voraciously for such handouts, the turn flies on.
যদি সি গার্লস গুলো থাকতো, লোকাল সি গার্লস বা গার্লস বোঝাচ্ছে, তারা যেমন মানে হিংস্র বা কোনো রকম ধাপ করে পড়ে আসতেছে এইসব হ্যান্ডআউটস এর জন্য। হ্যান্ডআউটসটা কি? নাইস স্মেলি হেয়ারিং এর জন্য। ওকে, দ্য জায়ান্ট কিন্তু চলতে হবে, উঠতেই থাকবে। ওয়াই? The Arctic giant resists distraction because it is driven at the moment by an instinctive sense of something we humans find admirable, larger purpose. Hopefully এটা যদি নাও বলি, এটা অ্যান্সারটা কি, মানে সরি, মিনিংটা কি, তাহলে এটা কি হয়? আমি কিন্তু এখান থেকে বুঝতেছি হোপফুলি অ্যান্সার কি হবে। ওকে, সো ই বলতেছেন ইগনোর ডিস্ট্রাকশনস। এটা বলতেছে কি এই ডিস্ট্রাকশনসটা কিভাবে ইগনোর করতেছে? তাকে যদি একটা এরকম হ্যান্ড আউটও দেওয়া হয়, একটা নাইস স্মেলি হেয়ারিং দেওয়া হয়, তারপরেও সে এটা কেয়ার করবে না, এই ডিস্ট্রাকশনটাকে ইগনোর করে সে চলে যাবে, উঠতে থাকবে। তার ডেস্টিনেশন আছে, তার একটা লার্জার পারপাস আছে। এই ডিস্ট্রাকশনকে রেজিস্ট করতে পারবে, ইগনোর করতে পারবে। সো অ্যান্সার এটার জন্য ছিল ই। সো হোপফুলি আমি আপনাদেরকে একটা ডিসেন্ট আইডিয়া দিতে পারলাম যে আমরা কিভাবে সেন্টেন্স এন্ডিংস গুলো সলভ করতে পারি। এই টপিকটা আপনাদের কভার করা হয়নি। আমি ধরেন প্রায় কতগুলাই ক্যামব্রিজ যতগুলো পড়াচ্ছিলাম, একটাতে এরকম পাইনি, পরে একটা আলাদাভাবে খুঁজে এসে আমি এটা বের করলাম আর কি। সো আমি আপনাদের মাই প্রিভিলেজেস দিচ্ছি। কারো কোনো কোয়েশ্চেন্স যদি থাকে এটা রিলেটেড, যে সেন্টেন্স কমপ্লিশন আমরা কিভাবে সলভ করেছি বা কোনো একটা বুঝিনি 19 থেকে 22 এর, আমাকে আস্ক করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমরা যে প্যাসেজে খুঁজবো যে এটার কোনটা হবে, সেক্ষেত্রে এখান থেকে আমরা কিওয়ার্ড গুলা কিভাবে সিলেক্ট করতে পারি যে কোন জায়গায় এটার অ্যান্সারটা থাকতে পারে? এটা প্রত্যেকটার জন্য ভ্যারি করে, একটা সিঙ্গেল কোনো মানে অ্যান্সার দেওয়া এইটার টাফ। জন্য কিভাবে আর কি খুঁজতে পারি, যেমন এখন যে সলভ করছেন, মানে এইখানেই যা আমি এই আছে যে অ্যান্সারটা এই যে কিভাবে? আমি এখান থেকে মার্ক করলাম না, এটা তো বুঝলেন যে আমি কি কি মার্ক করেছি, এটা তো বোঝা যাচ্ছে ক্লিয়ারলি। জি। এরপর আমি জাস্ট কি কি খুঁজবো, যে ডিঙ্গেলের কথা কোথায় মেনশন করা। আমি ফার্স্ট থেকে যদি আমার মাথায় থাকে শুধু ডিঙ্গেল আর কিছু না, কাজ ডিঙ্গেল পেলে এরপরে তার আশেপাশের কথাগুলো আমরা পাবো। আমার মাথায় যখন ডিঙ্গেল ছিল আমি জাস্ট ডাইরেক্ট এভাবে এভাবে পড়ে যাবো, ডিঙ্গল ডিঙ্গল ডিঙ্গল, নাই 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 নাই, আচ্ছা যে ডিঙ্গল পেলাম। আপনি এভাবে সলভ করেন। দেন ডিঙ্গেলের কি ছিল? মাইগ্রেটরি রাউটস। মাইগ্রেটরি রাউটস এরপরে খুঁজে ডিঙ্গেলেরটা পেলাম। ডিঙ্গেলেরটা কি করছে? যে মাইগ্রেশনের রিলেটেড কথা পেলাম। তারপরে কি পেলো? যে দ্য প্রলংড মুভমেন্টস। মানে ডিঙ্গেলের পর আমি কি পাইছি? মাইগ্রেশনের রিলেটেডই কথা বলতেছেন উনি, অন্য কোনো কথা বলতেছেন না। মাইগ্রেশনের কথা বলতেছেন মানে মাইগ্রেটরি রাউটস এর কথা অবশ্যই উল্লেখ থাকবে এখানে, নাহলে তো আমাদের কোশ্চেন আসতোই না আর কি। সো আমরা এই জন্য তখন আমি এটার জন্য পড়ে গেলাম যে প্রলং মুভমেন্টস। ওকে, দে টেন্ড টু বি লিনিয়ার। তাহলে আমি পেয়ে গেলাম কি রাউটস এর কথাটা বুঝাতে চাচ্ছে যে তারা যে মুভমেন্টটা করতেছে, মাইগ্রেটরি রাউটস, সরি মাইগ্রেশন যে করতেছে, যে মুভমেন্টটা হচ্ছে সেটা অবশ্যই একটা রাস্তা ফলো করবে। এই রাস্তাটাই মেনশন করতেছে যে দে টেন্ড টু বি লিনিয়ার, নট জিগজ্যাগি। তারপর একটা কি ছিল? যে টু প্রিপেয়ার ফর মাইগ্রেশন। আমার এখানে কি ছিল? প্রিপেয়ার ফর মাইগ্রেশন, মাইগ্রেশনের জন্য প্রিপারেশনটা। আমার প্রিপারেশন কথা খুঁজতে হবে, বা মাইগ্রেশন প্রিপারেশন এরকম আশেপাশে ওয়ার্ডস আমার খুঁজতে হবে। কাজ আমরা কিন্তু ফার্স্টে বলেছি সিনোনিমস এন্ড প্যারাফ্রেজ জিনিস থাকে। আমি যদি মাইগ্রেশনের প্রিপারেশনটা বুঝি, যে মাইগ্রেশন জিনিসটা বুঝলাম আমি, এটার জন্য প্রিপেয়ার করতেছে, এরকম আশেপাশের যদি কিছু পাই আমি ওখানে থামবো। আমি এখানে প্রত্যেকে প্রিপারেশন কথাটা পেয়ে গেলাম। এটা তো এভাবেই হবে যে ধরেন ডিঙ্গেলের কথা এখানে আছে, এমন না যে পরেরটা এর উপরে থাকার চান্সেস বেশি। 95% মোস্ট অফ টাইম যে নিচেই থাকবে। সো ওই টেনশনটা আমার নেই। যদি আমি খুঁজে এসে না পাই ফুলি শিওর, তখন আমার তখন টেনশন যে আচ্ছা উপরে থাকতে পারতো এর পরেরটা। সো আপনার ওই ভয় থাকবে না, আপনি ডিঙ্গেল খুঁজে এর পর্যন্ত আসছেন, আপনি জানেন টুক আর কিছু তাকাতে হবে না। এরপর প্রিপারেশনটা এখানে খুঁজে পেলেন, এরপরে উপরে আর কিছু তাকাতে হবে না। এভাবে সলভ করি। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আর কারোর যদি কোনো কোশ্চেন্স না থাকে আমি দেন ডায়াগ্রাম লেবেলিং এ চলে যাব। আমি আরেকবার আস্ক করতেছি কারো কোনো কোশ্চেন্স আছে কিনা এটা রিলেটেড। হ্যালো। জি।
আচ্ছা, আমার কোশ্চেন আসলে এটা রিলেটেড না, আমি একটু যেটা বলতে চাচ্ছি যে আগে তো হচ্ছে গিয়ে যদি মানে মডিউলটা হচ্ছে যখন ইসে ছিল আর কি, কম্পিউটার বেস ছিল না, তখন তো আসলে মার্ক করতে পারতাম। সো এখানে তো আসলে মার্কিংটা কি করার কোনো অপশন বা কিছু আছে, নাকি হচ্ছে জাস্ট মেমোরাইজ করে আসলে পয়েন্ট আউট করে রাখতে হবে? আপনার মেন্টাল নোটস নেওয়াটা শিখতে হবে এখন আর কি। আমরা যেমন মেন্টাল নোটস এখান থেকে আমি জিঙ্গল খুঁজছি, যেটা আবার রিপিট যদি হয়, একদিক দিয়ে রিপিট করা হয়ে যায়, তাই আমি অত মানে আপনাদের বোর্ড না করে আমার জিঙ্গল লাগতো, ইটস আমি জিঙ্গল ওকে, খুঁজেছি আর আর কি। রিপিট করার দরকার নেই, বুঝতে পেরেছি আমি যে আসলে মার্কিং ওইভাবে করার কোনো সিস্টেম থাকছে না, মেমোরাইজ করে রাখতে হবে। হ্যাঁ, ওকে, থ্যাংক মোর ইউ। অফটেন দ্যান নট মেমোরাইজ করে রাখতে হবে। ইফ আই এম বিং কমপ্লিটলি অনেস্ট, আমি এক্সাম তো অনেক অনেক আগে বলতে পারি, এমন না যে 1900 সালে, বাট আমিও কম্পিউটার টেস্টে দিয়েছি, দেন আমার এক্সাক্ট রিকলটা হচ্ছে না যে আমি নিজে করিনি তো, স্যার সো এই আমি জন্য রিসেন্ট মক দিয়েছিলাম তো আমি দেখেছি মার্ক করা যায় যে আপনি যেমন ডিঙ্গেল ম্যান্ডেটরিকে ইয়েলো কালার করে রাখছেন, এভাবে ইয়েলো কালারের একটা আছে, হাইলাইটের অপশন আছে, এভাবে হাইলাইট করে রাখা যায়। দেন যে অ্যান্সারটা পেয়ে গেলেন, যে আমাদের এভাবে আমরা নোট করে রাখতে পারি, এভাবে জাস্ট একটা দাগ দিয়ে জাস্ট ডান আর কি। হ্যাঁ, এবং জি, আবার থ্যাংক ওইখানে ইউ, থ্যাংক ওটার ইউ। উপরে ক্লিক করলে আবার নোটও রাখা যায় স্যার, নোট করার একটা অপশন আছে পাশেই উঠে, ওখানে আবার নোট রাখা যায়। তাহলে তো ভালোই, আলহামদুলিল্লাহ। আমি মানে কি বলবো এটাকে, ভাব বা যেটা বলে আর কি, ওটার জন্য বলতেছি না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর শুকর আলহামদুলিল্লাহ যে আমার জেনুইনলি মানে জিনিসটা আমি কোনোদিন করিনি তো, তা আমি বলতেও পারতাম না। আমি জাস্ট আসতো, দেখতাম, অ্যান্সার করতাম, হইলে হয়েছে, না হলে নাই, মেন্টালিটি নিয়ে যেতাম। তো আমি একবারই এক্সাম দিয়েছি আর কি, ওই মকও দিয়েছি একবারই আমার লাইফে, তো এই জন্য আমার অত ক্লিয়ার মেমোরিটা নেই, এই জন্য আমি অ্যান্সার দিতে পারি না। বাট থ্যাংক ইউ ফর অ্যান্সারিং। ওকে, আর যদি যেহেতু আর কোশ্চেন নেই, আমি তাহলে ডায়াগ্রাম লেভেলে নিয়ে চলে যাচ্ছি। সো এটা কিভাবে সলভ করতে পারি আমরা আরেকবার একটু পিডিএফটা দেখে আসি, দেন আমরা সলভের জন্য যাব। যে এটা কি আপনার পরীক্ষা করতেছে, আমরা যদি একটু দেখে আসি, যে একটা ডায়াগ্রাম বা একটা চিত্র আর কি বেসিক্যালি দেওয়া থাকবে, আমাদের কি কি এটা লেবেল করতে হবে ডিফারেন্ট পার্টস গুলাকে, হাইতে পরে প্যাসেজ থেকে বা বক্স থেকে, এটাই জাস্ট বললো একটুকে। ওকে, দ্য ডায়াগ্রাম মে রিপ্রেজেন্ট মেশিনস অর টেকনিক্যাল টার্মস। বুঝতে পারছেন যে মেশিন থাকতে পারে বা টেকনিক্যাল সিস্টেম থাকতে পারে, কোনো একটা বায়োলজিক্যাল স্ট্রাকচার থাকতে পারে, যেমন বডির কোনো পার্টস বা অর্গানস, অঙ্গ টঙ্গ আর কি, প্রসেসেস, হ্যাঁ প্রসেসেস সাচ অ্যাজ রিসাইক্লিং অর ডাইজেশন, এটা জাস্ট এক্সাম্পল, এই দুটাই থাকবে, যেটা কোনো গ্যারান্টি নেই আর কি, জাস্ট প্রসেস থাকতে পারে কোনো কিছু। ম্যাপস অর লেআউটস থাকতে পারে, যেমন বিল্ডিং এর বা সাইটের, অ্যাগেন এক্সাম্পলস এগুলো। ওকে, ম্যাপস থাকতে পারে, লেআউটস থাকতে পারে, যে ম্যাপস আপনারা অনেকেই ফ্যামিলিয়ার লিসেনিং জাস্ট থেকে আই থিঙ্ক। So this task tests your ability to understand descriptive and technical language. আপনাকে বুঝতে পারতে হবে যে যখন কোনো কিছু একটা ডিসক্রাইব করতেছে বা কিভাবে কাজ করতেছে, টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ গুলো ওগুলো বুঝতে পারতে হবে। হ্যাঁ, ম্যাচ টেক্সট উইথ ভিজুয়াল ইনফরমেশন, একটা ছবি আছে যেটা আমরা দেখতে পারবো একটু পরে, ফার্স্ট একটু দেখিয়ে ফেলেছিলাম ভুলে, বাট আবার দেখতে পারবো। সো ওইটা টেক্সটটার সাথে ওই ইনফরমেশনটা ম্যাচ করতে পারতে হবে। স্ক্যান ফর স্পেসিফিক ডিটেলস, স্ক্যান করতে পারতে হবে যে আপনার এই যে চিত্রটা দেখে যা বুঝলেন বা যেটা আস্ক করতেছে সেটাই খুঁজে আসতে পারছেন কিনা, কারণ আপনার তো পুরোটা পড়ার দরকারও নেই, সময়ও নেই। ইন্টারপ্রেট স্পেশাল অ্যান্ড প্রসেস রিলেটেড ল্যাঙ্গুয়েজ, প্রসেস রিলেটেড যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, যে এটার উপরে এটা, এটা নিচে এটা হচ্ছে, দেন ফার্স্ট এটা হয়ে এভাবে যাচ্ছে, এটা প্রসেস একটা বোঝাচ্ছে। আর স্পেশাল মানে কি, কোনো কিছুর যে অবস্থান রিলেটেড যে কাজ, যে এটার উপরে এটা হয়, দেন এটা ভিতরে এটা হচ্ছে, দেন ডানে এটার সাথে এটা অ্যাটাচড আছে, এগুলোকে স্পেশাল বোঝাচ্ছে আর কি। ওকে, সো টেকনিক্যাল অবজেক্টসটা কি, যে ইঞ্জিন হতে পারে, টারবাইন হতে পারে, টেলিস্কোপ, সো টেকনিক্যাল গুলোকে আমরা এটা বুঝাচ্ছি। বায়োলজিক্যাল দিয়ে আমরা হার্ট, আই, প্ল্যান্ট সিস্টেম বুঝাচ্ছি। প্রসেস দ্বারা আমরা ওয়াটার সাইকেল বুঝাচ্ছি বা ডাইজেশন, রিসাইক্লিং, যেটা আবার যে এটাই রিপিট হলো। ম্যাপ অ্যান্ড লেআউট হচ্ছে কি, ফ্যাক্টরি, কেভ, আর্কিওলজিক্যাল সাইট বা ওই যে বিল্ডিংস এর একটা প্ল্যান, এরকম সামথিং হতে পারে। ওকে, সো স্টেপ বাই স্টেপ স্ট্র্যাটেজিটা কি, আন্ডারস্ট্যান্ড দ্য ডায়াগ্রাম, আপনাকে কেয়ারফুলি অবজার্ভ করতে হবে যে স্ট্রাকচার অ্যান্ড লেআউটটা, অর্ডার অফ দ্য পার্টস, arrows showing direction or flow, type of diagram such as, এটা কি প্রসেস, স্ট্রাকচার, ম্যাপ কিনা ওটাকে বলতেছে, এটা আপনাকে বুঝতে যে ওভারঅল সিস্টেমটা কি এটা বুঝতে সাহায্য করবে। read the instructions and labels, সো ফার্স্টে ওয়ার্ড লিমিট মেনশন করা থাকবে, ফার্স্টে দেখবো, আর এটাকে অ্যান্সার প্যাসেজটা ওয়ার্ড বক্স থেকে আসতেছে, ওয়ার্ড বক্স থেকে আসলে আপনি বুঝতে পারছেন যে আপনার প্যাসেজ থেকে আপনি খুঁজবেন যে এটা আসলে টি না, তার ওইটার সিনোনিম বা কিছু যদি থাকে বা এক্সাক্ট ওয়ার্ড থাকে, সেটা আপনার বক্স থেকে তুলে জাস্ট বসাবেন, এটা আর কি আপনার দায়িত্ব থাকে।
সো আপনি প্রেডিক্ট করতে পারেন যে ইচ লেভেল আপনি ডিসাইড করতে পারেন যে এটা কি নাউন হবে না কোনো প্রসেসের স্টেপ হবে না কোনো লোকেশন বা পার্টের নাম হবে, এটা আপনার জন্য ইজি করে দিতে পারে যে আমার কি খুঁজে আনতে হবে। কিওয়ার্ডস ইউজ করতে পারেন ডায়াগ্রাম থেকে, তো আমাদের কারেক্ট পার্ট যাতে আমরা ইজিলি লোকেট করতে পারি, প্যাসেজে কোন জায়গায় অ্যান্সারটা আছে কারেক্ট পার্টটা খুঁজে আসতে পারি। মোস্ট প্যাসেজেস ডিসক্রাইব ডায়াগ্রামস ইন অর্ডার অর ইন ক্লিয়ার সেকশনস, হ্যাঁ। সো লুক ফর অ্যাগেন synonyms, technical descriptions, spatial explanations, match and label correctly, exact words from passage যদি বক্স না দেওয়া থাকে, স্পেশাল ক্লুজ ফলো করেন যেমন পজিশন বা ডাইরেকশন গুলাকে যেটা বললাম কি আর কি স্পেশাল, হ্যাঁ। ইনশিওর করবেন যে স্পেলিং এন্ড ওয়ার্ড লিমিট ঠিকভাবে ফলো করছেন কিনা, ডাবল চেক করবেন যে লেভেলটাকে লজিক্যালি ফিট করতেছে না এই ডায়াগ্রামের সাথে। বসিয়ে যাচ্ছি প্যাসেজ থেকে মিলানোর পর একটু জাস্ট চেক দেওয়াটা ইউজুয়ালি বেটার, তাহলে আমরা ফুললি 100% যে ওকে আমার অ্যান্সারটা কারেক্ট। ইম্পর্টেন্ট টিপস কি, স্পেশাল ল্যাঙ্গুয়েজটা শিখতে বলছে যেটা অবস্থান বোঝানোর ভাষা, এই যেটা বললাম জাস্ট বিলো দ্য সারফেস, কানেক্টেড টু দ্য ইনটেক পাইপ, সারাউন্ডস দি আউটার লেয়ার, হ্যাঁ, এগুলাকে বলে হচ্ছে স্পেশাল ল্যাঙ্গুয়েজ। এগুলো বুঝলে আপনার জন্য এই যে ডায়াগ্রামটা বা চিত্রটা ফলো করা আরো ইজি হয়ে যাবে। রিয়েল ওয়ার্ল্ড নলেজের কোনো দরকার নেই, এক ভাষায় জাস্ট বলে দিই, আপনি যদি চিনেনো জিনিসটাকে জানেন তারপরেও কোনো কিছু আমি তো জানি এটা বসাই দিই, কোনো দরকার নেই, প্যাসেজে যেটা আছে সেটা থেকে আমরা ফলো করবো। ফলো দ্য প্রসেস অর্ডার কেয়ারফুলি, যদি একটা প্রসেস থাকে ডায়াগ্রামে তাহলে আমরা যে বুঝতে পারতেছেন যে সেম সিকোয়েন্সই থাকবে, প্যাসেজ ইউজুয়ালি ফলোস দ্য সেম সিকোয়েন্স, স্টেপ বাই স্টেপ রিডিং হেল্পস লোকেট অ্যান্সার্স ফাস্টার। সো কমন মিস্টেকস গুলো কি কি হয়ে থাকে, অ্যাগেন ওয়ার্ড লিমিট এরর, সেটা বুঝতে পারছেন, রং সেকশন থেকে অ্যান্সার নিয়ে আসা, গেস করা, জাস্ট দেখে ভিজুয়াল লজিক ইউজ করতেছেন প্যাসেজ থেকে অ্যান্সার না নিয়ে, সিনোনিমস ইউজ, এটা কি মাস্ট কপি এক্সাক্ট ওয়ার্ডস আনলেস বক্স ইজ গিভেন, হ্যাঁ, প্যাসেজে যেটা বলা আছে সেটাই আপনাকে ইউজ করতে হবে, স্পেলিং মিস্টেক। আমরা প্র্যাকটিস করবো কিভাবে, অ্যাগেন ক্যামে যে আইএলটিএস যেটা সেটা প্র্যাকটিস করতে পারি, ডায়াগ্রামকে আগে কভার করে রিড দ্য প্যাসেজ, আগে প্যাসেজটা পড়ে আপনি ডায়াগ্রাম সম্পর্কে একটু আইডিয়াটা নিতে পারেন ডায়াগ্রামটা দেখার আগেই যে আপনি কি নিয়ে পড়তেছেন। অ্যাগেন এটা যে এইভাবে করতে হবে কোনো নেসেসারি না, ইউ ক্যান ফলো ইট ইফ ইউ ওয়ান্ট টু, আর যদি অন্যভাবে করতে চান ইউ আর মোর দ্যান ওয়েলকাম টু। ওকে, একটা লিস্ট করতে পারেন স্পেশাল এন্ড প্রসেসিভ ভোকাবুলারি, যেমন ফ্লোজ ইনটু, সারাউন্ডস, বিনিথ, অ্যাটাচ টু, এরকম। প্র্যাকটিস আইডেন্টিফাইং রিলেশনশিপস বিটুইন পার্টস এন্ড ডিসক্রিপশনস, আপনাকে প্র্যাকটিস করতে বলতেছে যে রিলেশনশিপটা আছে একটা পার্টে এবং ওইটা ডিসক্রিপশনের মধ্যে সেটা। ইন শর্ট, লজিক, স্ক্যানিং, কেয়ারফুল রিডিং এগুলা করতে পারেন, অলওয়েজ চেক ওয়ার্ড লিমিট এন্ড স্পেলিং, আউটসাইড নলেজে রিলাই করবেন না, ফোকাস করবেন প্যাসেজ থেকে, এভিডেন্স বেসড এভিডেন্স অনলি, হ্যাঁ। হোয়াইট বক্স কেয়ারফুলি যদি দেওয়া থাকে, সেট গোল্ডেন রুলটা কি, ডায়াগ্রাম লেভেলিং ইজ অ্যাবাউট ম্যাচিং ভিজুয়াল স্ট্রাকচার উইথ এক্সাক্ট টেক্সচুয়াল ডেসক্রিপশন। The correct answer always comes directly from the passage and must fit precisely in both meaning and position. So অনেক লেন্দি থাকে পিডিএফ গুলো আমাদের, যা মোটামুটি বুঝতে পারছেন একটু লেন্দি হয়, বাট এগেন অত আবার বড় না যে 10-20 পেজ ধরে। যাদের একটু দরকার হয় যে স্যার আমার একদমই ক্লুলেস আমি করতে পারি, সেটা তাদের জন্য আর কি এটা দরকার। আর অনেকে হচ্ছে গিয়ে ইনস্টিংটিভলি মোটামুটি দেখবেন যে পারছেন, সমস্যা নেই এটা আর কি। সো আমরা এবার আমাদের ডায়াগ্রামে আসি। আমি আগে একটু পয়েন্টেড করে দিই 13 নম্বরটা কেন জন্য কাজ আউট করে আছে তাদের। সো 13 এর জন্য যদি আমরা না বুঝতে পারি আমরা দরকার হলে অ্যান্সার ডাইরেক্টলি খুঁজে টুজে বসায় দিলাম আর কি, হ্যাঁ। বাট এটা ইউজুয়ালি হবে না আপনাদের এক্সামে যদি আসে, ওটা টেনশন নেই। সো ফার্স্ট অফ অল আমি একটু এটাই পড়তে চাই, আপনাদেরকে প্যাসেজটা আগে পড়তে বলা হয়েছে টিপসে, আপনারা সেটা করতে পারেন। কয়টা প্যারাগ্রাফ, 1 2 3 4 5 6টা প্যারাগ্রাফ, রিলেটিভলি অত বড় লাগছে না কম্পেয়ার টু আদার প্যাসেজেস, বাট আমি একটু আগে একটু আর আইডিয়া নিতে চাই আমার একটা ব্রিজ বা সামথিং, আর তো বলতেছে হল অফ শিপস, একটা শিপের একটা হল এটা। সো মোস্ট প্রবলি এটা ক্রেন সামথিং, শিপকে ফিক্স বা বানানো হচ্ছে মেবি, এরকম সামথিং দেখে বুঝতে পারতেছি, যেহেতু ক্রেন, হুক, হল অফ শিপ, লেগস এসব বুঝাতে পারছে। অ্যান্ড আমি একটু আবার এগেন কোশ্চেনটা যদি আগে দেখে যে ড্যাশ অ্যাটাচড টু হাল বাই ওয়ায়ার্স, কিছু একটা অ্যাটাচ আছে টু দ্য হাল, হালের সাথে কিছু একটা অ্যাটাচ আমরা বুঝতে পারতেছি, যদি এই যে হাল অফ শিপ বুঝাচ্ছে, বাই ওয়ায়ার্স, ওয়ায়ার্স গুলো দেখতে পারতেছি, কিছু একটা অ্যাটাচ টু হালস বাই টু হাল বাই ওয়ায়ার্স, কি অ্যাটাচ আছে এই জিনিসটা মোস্ট প্রবলি, হ্যাঁ, তো এইটার মেবি নামটা দরকার আমাদের আই থিঙ্ক। এখন ফার্স্ট থেকে যদি পড়ে আসি আমাদের লাগবে যে টু হাল বাই ওয়ায়ার্স, এরকম কিছু একটা খুঁজতে হবে। সো আই থিঙ্ক এটা জাস্ট নাম, যে ওয়ারশিপের নাম এবং ওয়ারশিপটা কোথায় ছিল, কোথায় বিল্ড করা হয়েছে, কার আন্ডারে কত বছর কাজ করেছে, এটা হিস্ট্রি সম্পর্কে। আই থিঙ্ক এটা ফার্স্ট প্যারাগ্রাফ।
সেকেন্ড প্যারাগ্রাফটা কি, যে came to rest on the seabed lying on our starboard at an angle of, তো এটা কিভাবে শেষ হলো, এটা আই গেস এটা, এবং 17-18 সেঞ্চুরিতে entire side became covered with a layer, হ্যাঁ ইরোশন হলো, কি হলো এটা বড়া। ওকে, দেন 1836 সালে ফিশারম্যান আসলো, টার্ন টু বি ম্যারি রোজ, একটা ড্রাইভারের কথা বলা আছে জন ডিন। 1840 সালে এখানেও আই ডোন্ট থিঙ্ক বিল্ডিং এর বা মেবি ডাইসেক্ট করা হয়েছে, ওটার কোনো কথা পাইনি। for another 100 years, একজনের নাম এখানেও আমি পাচ্ছি না ওইটা। So further excavation reveals rare pieces of timber, iron gun. Problem of the ওই যে কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, এই যে রেজ দ্য হাল, মোস্ট প্রবাবলি এটা পর থেকে আমরা পাবো। ওকে, সো এইটাতেই আমাদের অ্যান্সার থাকার চান্সেস 100%ই, কজ বাকিগুলোতে এরকম কিছুই ছিল না। আচ্ছা হ্যাঁ, এই যে দেখেন 12 hydraulic jacks, সো এখানে বিভিন্ন পার্টসের নাম যে বলা আছে। So an important factor in trying to salvage the Mary Rose was the remaining hull was an open shell. এটা দেখতে পাচ্ছিস একটা ওপেন শেল, এই হালটা যেটুক বাকি আছে ওটুক। This led to an important decision being taken, namely to carry out the lifting operation in 3 very distinct stages. The hull was attached to a lifting frame via a network of bolts and lifting wires. So 9 এর অ্যান্সারটা আমি কি দেব, আমি আর ফার্দার বলতে চাচ্ছি না, আপনারা আমাকে বলেন আমি কি দিব অ্যান্সারটা। এক্স্যাক্ট কি আমি বলে দিচ্ছি, কিছু একটা অ্যাটাচ আছে হালের সাথে ওয়্যারের মাধ্যমে, এখানে আমাদের এক্স্যাক্টটা বলা আছে কি, অত প্যারাফ্রেজও করে নাই, সিনোনিমস ইউজ করে নাই। আমরা ওয়্যারস এর কথা পেয়েছি, লিফটিং ওয়্যার হবে লিফটিং ওয়্যার হবে কেন? নাকি ওয়্যারস এর কনসেপ্ট অলরেডি মেনশনড আছে, Mr. Bolts না? বলসও হবে না। এই দেখেন, লিফটিং ফ্রেম অ্যাটাচড, দ্য হাল ওয়াজ অ্যাটাচড টু এ লিফটিং ফ্রেম। লিফটিং ফ্রেমের সাথে, হ্যাঁ এক্স্যাক্টলি, লিফটিং ফ্রেমের সাথে অ্যাটাচ আছে কি কি, এ নেটওয়ার্ক অফ বোল্টস, মানে অনেকগুলো বোল্টস এবং অনেকগুলো লিফটিং ওয়্যারস অ্যাটাচড আছে হালের সাথে একটা লিফটিং ফ্রেমের মাধ্যমে। সরি, হালটা অ্যাটাচ ছিল লিফটিং ফ্রেমের সাথে ভায়া, মানে বোল্টস এবং লিফটিং ওয়্যারসের মাধ্যমে হালটাকে লিফটিং ফ্রেমের সাথে অ্যাটাচ করে রাখা হয়েছিল। আমাদের অপশনস কি নো মোর দেন 2 ওয়ার্ডস, আমরা বোথ লিফটিং ওয়্যারস ইউজ করতে, সরি লিফটিং ফ্রেম ইউজ করতে পারবো। যদি একটা হতো আমরা জাস্ট ফ্রেম ইউজ করতে হতো বা সামথিং এরকম লাইক দ্যাট। অ্যাগেন আপনাদেরকে মিনিংটা সবসময় বুঝতে হবে, আপনাদের মিনিং যদি একটু উইক হয় তাহলে কিন্তু টাফ হয়ে যায়, কারণ রিডিং এ মানেটা কি, আপনি রিডিং করে একটা জিনিস পড়ে বুঝতেছেন কিনা, কি চাচ্ছে এবং কি আনসার দিতে হবে, এটাই তো আপনার মেইন রিডিংই বলা হচ্ছে এটাকে। ইউ হ্যাভ টু বি এবল টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। ওকে, সো লিফটিং ফ্রেম, আমি বাকিগুলো অ্যাগেন আপনারা সলভ করবেন। ওকে, ড্যাশ টু প্রিভেন্ট হাল বিন সাকড ইনটু দ্য মাড, এই জিনিসটা ইউজ করা হইতেছে যাতে এই হালটা এই মাঝের ভিতরে সাকড না হয়, টেনে যাতে নিয়ে যেতে না পারে কাদাটা, এই হালটাকে টেনে যেতে নিতে না পারে। So the problem of the hull being sucked back downwards into the mud was overcome by using 12 hydraulic jacks. খুবই সিম্পল, কি অ্যান্সার হবে? হাইড্রোলিক জ্যাক স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি, আর কি এখানে তো আর কিছু মেনশন করা নেই। 12 আমাদের দরকার নেই, কাজ আমাদের অনলি নো মোর দেন 2 ওয়ার্ডস। তো আমাদের এখানে কিছু একটা ইউজ করা হচ্ছে যাতে হালটা কাদার মধ্যে সাকড না হয়, টেনে যেতে না যেতে পারে। এখানে কি বলা হচ্ছে যে প্রবলেমটা আছে, হালটা যে মাটি বা সাকড হয়ে যাচ্ছে ব্যাক ডাউনওয়ার্ডস ইনটু দ্য মাড, সেটা ওভারকাম করা হয়েছে, মানে এটাকে এই প্রবলেমটাকে আমরা কি বলবো, স্যার 10 নম্বর কোশ্চেনটা একটু বুঝাবেন, একটু মিস করছি। 10 নম্বরটা আমরা আবার থার্ড টাইম বলতেছি, এই যে পয়েন্ট আউট করা আছে জিনিসটা, সেটা ইউজ করা হচ্ছে যাতে এই হালটা দেখা যাচ্ছে, হাল অফ শিপ ডায়াগ্রামে খেয়াল করেন, ডায়াগ্রামে সবকিছু বলে দেওয়া আছে, আপনার এমন কিছু দেখাবে না যেটা আপনার জন্য টাফ হয়ে যাবে বুঝতে। এই হালটা যেটা আমরা দেখতেছি ঝুলে আছে কি দ্বারা, ওটা আমরা আগে অ্যান্সার করেছি, সেটা যাতে এই যে কাদাটা আছে নিচে দেখতে পাচ্ছি আমরা মাটির মতো যে চিত্রটা,
ওইটাতে যাতে টেনে সেটা এই মাটিটা যাতে হালটাকে টেনে নিয়ে যেতে না পারে ডাউনওয়ার্ডস নিচের দিকে নিয়ে যেতে না পারে এর জন্য আমরা কিছু একটা ইউজ করতেছি। কি ইউজ করতেছি এখানে বলা আছে 12 হাইড্রোলিক জ্যাকস। যে প্রবলেমটা ছিল হালটা মাটির দিকে বা কাদার দিকে যে সাকড হয়ে যাবে সেটা ওভারকাম করা হয়েছে। এই প্রবলেমটাকে আমরা কমব্যাট করে জিততে পেরেছি, ওভারকাম করতে পেরেছি। কিভাবে? হাইড্রোলিক জ্যাকস গুলো ইউজ করে। আপনার স্পেলিং হাইড্রোলিক জ্যাক গুলো ওইটা সাকড হওয়া থেকে মানে প্রিভেন্ট করে, এটাই। এটাই বলা আছে ওখানে, হ্যাঁ। দেন 11 কি legs are placed into dash। আমরা যে legs গুলো দেখতে পারতেছি চিত্রতে, এগুলা কোথায় রাখা হচ্ছে, কোন জায়গায় প্লেস করে রাখা হচ্ছে। সো এটা গেল these raised it a few centimeters over a period of several days। মানে কি এই যে হাইড্রোলিক জ্যাকস গুলো কি করতে পারছে, কিছু কয়েক সেন্টিমিটার উপরে ঝুলিয়ে রাখতে পারছে কয়েক দিন ধরে, over the period of several days as the lifting frame rose slowly up its four legs। the lifting ফ্রেমটা ফাইনালি স্লোলি আস্তে আস্তে ভাবে তার যে চারটা লেগ আছে সেগুলো আস্তে আস্তে দাঁড়ালো বা উঠালো আর কি। ইট ওয়াজ ওয়েট, আমাদের কোশ্চেনটা তো এটাই ছিল তাই নাকি? না, কোশ্চেন আসলে ছিল যে লেগস গুলোর কথা, লেগস এটা ডিফারেন্ট। ইট ওয়াজ অনলি when the hull was hanging freely from the lifting frame, clear of the seabed and the suction effect of the surrounding mud, এগুলো আমরা মাত্র 9 আর 10 এ অ্যানসার করলাম, that the salvage operation progressed to the second stage। এখন থেকে সেকেন্ড স্টেজের কথা শুরু হচ্ছে। In this stage the lifting frame was fixed to a hook attached to a crane। যেটা যে আমরা দেখতে পাচ্ছি একটা হুক একটা ক্রেন দেখতে পাচ্ছি, এই লিফটিং ফ্রেমটাকে তখন অ্যাটাচ করা হচ্ছে সেটার সাথে। The hull was lifted completely clear of the seabed and transferred underwater into the lifting cradle। This required precise positioning to locate the legs into the stabbing guides of the lifting cradle। তাহলে লেগস গুলার কথা কোথায় বলা হচ্ছে? এই যে লেগস, এটাকে কোথায় পজিশন করা হচ্ছে, প্রিসাইজ পজিশন করা হচ্ছে কোথায় কোথায়? স্টাবিং গার্ডস। স্ট্যাবিং গাইডস, স্যার স্ট্যাবলিং গাইডস, স্ট্যাবিং গাইডস। প্রোনাউন্সিয়েশন আমাদের স্পিকিং এর জন্য দরকার, আমি এর জন্য আবার বলছি স্ট্যাবিং গাইডস। স্ট্যাবিং গাইডস। এক্স্যাক্টলি। আমাদের স্পেলিং মুখস্থ বা এর কিছু না, আমাদের জানার দরকার না, আমরা জাস্ট দেখে বসিয়ে দিতে পারবো, এটা টেনশন নেই। হাল ইজ লোয়ার্ড ইনটু ড্যাশ, হালটাকে কোথায় নিচে নামানো হচ্ছে? ওকে, the lifting cradle was designed to fit the hull using archaeological survey drawings and was fitted into airbags to provide additional cushioning for the hull's delicate timber framework। Hull is lowered into something। আচ্ছা, এটা অ্যান্সারটা আই গেস উপরে হয়, কজ আমরা যেটা পড়েছিলাম যে লিফট করে দেওয়া হচ্ছে পুরো সিবেড থেকে এবং ট্রান্সফার করা হচ্ছে আন্ডার ওয়াটারে কোথায়, লোয়ার ডাউন করা হচ্ছে কোথায়, আই গেস তাই হচ্ছে, কজ দ্য থার্ড স্টেজ এন্ড ফাইনাল স্টেজ ওয়াজ টু লিফট দ্য এন্টায়ার স্ট্রাকচার ইনটু দ্য এয়ার by which time the hull was also supported from below। Finally, on 11th October 1982, millions of ওয়াটার হবে স্যার, পিরিয়ড অফ দ্য ওয়াটার ওয়াজ লিফটেড। hull is lowered into, হালটাকে নিচে কোথায় রাখা হচ্ছে সেটা আস্ক করছে আমাদেরকে। লিফটিং কার্ডেলে হবে কি? ক্রেডল হবে, ক্রেডল। এটা হ্যাঁ, প্রোনাউন্সিয়েশন ক্রেডল হবে, নট ক্রাডল। ওকে, লিফটিং ক্রেডল হবে এটা অ্যান্সার, কাজ আমি এর জন্য বললাম ওই লিফটিং নামানোর কথা তো বলা হচ্ছে না, উল্টা এয়ারে নেওয়ার কথা হচ্ছে, তো এই জন্য আমি উপরে যেটা পড়ছি সেজন্য ওটাতে ব্যাক আসতে চাইলাম। সো আমাদের কিছু ইন দিস স্টেজ লিফটিং ফ্রেম ওয়াজ ফিক্সড ইনটু হুক এন্ড ক্রেন, এটা গেল। দ্য হাল ওয়াজ লিফটেড কমপ্লিটলি ক্লিয়ার অফ দ্য সিবেড এন্ড ট্রান্সফারড আন্ডার ওয়াটার ইনটু দ্য লিফটিং ক্রেডল। লিফটিং ক্রেডলের উপরে এটাকে রাখা হচ্ছিল, ট্রান্সফার করা হচ্ছে, আন্ডার ওয়াটার ছিল, সেই আন্ডার ওয়াটার ছিল লিফটিং ক্রেডলটা এবং সেখানে রাখা হয়েছে হালটাকে। স্যার এই কোশ্চেন টাইপটা কি অর্ডার ব্রেক করে? সবসময় যে করবে গ্যারান্টি নেই, আমি আরেকটাও সলভ করেছিলাম আই থিঙ্ক, সেটা কোনো অর্ডার ব্রেক করেনি, এটা ক্ষেত্রে আই গেস করেছে। স্যার ক্রেডল শব্দের অর্থ কি?
ক্রেডল মানে কোল টাইপের কিছু বোঝায় ইফ বা এক্সাক্ট বাংলা মিনিং আমার বলা মানে আমি এটা ক্রেডল ইউজটা যত জানি যে আপনার হচ্ছে গিয়ে যে মাদের কোল টাইপের এরকম বাচ্চাদেরকে যেখানে রাখা হয় বা একটা মাদের কোল বলে অনেক সময় একটা ফার্নিচারের মতো রাখা হয় না যেখানে দোল দেওয়া হয় আর সামথিং কি যেন বলে বাংলায় আই ডোন্ট নো ওইটা বুঝাচ্ছিলাম আর কি এখানে ক্রেডলটা একটু ডিফারেন্ট ভাবে ইউজ করছে এটা নাম দেওয়া হচ্ছে লিফটিং ক্রেডল এটাও একটা মানে যেখানে জিনিস রাখা হয় এরকম বুঝাচ্ছে ক্রেডলটা চিত্র কি দেওয়া আছে না আই গেস ক্রেডলটা কোল টাইপের বলতে পারেন বা একটা ছোট একটা বেড যে বাচ্চাদের জন্য যেটা ইউজ করে ব্যাক এন্ড ফোর্থ যে ঝুলতে পারে দোলতে পারে আর কি দোলতে বলে কি যেন না দোলন ওরকম সামথিং ওকে লাস্টেরটা দেখা যাচ্ছে না বাট কিছু একটা বলতেছে যে ইউজড অ্যাজ অ্যান এক্সট্রা এক্সট্রা কিছু কিছু হিসেবে ইউজ করা হচ্ছে কোথায় যেন আছে the lifting cradle was designed to fit the hull using archaeological survey drawings and was fitted in with airbags to provide additional cushioning for the hull's delicate timber framework. এখানে এক্সট্রা কুশনিং কথা মেনশন করছে আই থিংক যে ইউজড অ্যাজ এক্সট্রা কুশনিং হিসেবে অ্যাডিশনাল কুশনিং এর আর কি যাচ্ছে তাহলে আমরা এখানে কি বসাবো কি ইউজ করা হচ্ছে এক্সট্রা কুশনিং এর জন্য স্যার এয়ারব্যাগস। হ্যাঁ এই যে দেখেন এয়ারব্যাগস এর কথাই বলা আছে এয়ারব্যাগস ওকে এটা আই ডোন্ট নো কেন এই ঝামেলাটা হলো আমি জুম ইন করার চেষ্টা করেছি বা ইমেজ তো ট্র্যাক করে ওই কাটা পার্টি দেখাচ্ছে আই গেস ওয়েবসাইটে আছে এইভাবে আমার এখানে কিছু করার নেই সবকিছুই ফ্লোটা ফলো করেছে ফর সাম রিজন এটা একটু ডিফারেন্ট ছিল আই ডোন্ট নো ওয়াই এটা উপরে পজিশন করে এখানে নিচে চাচ্ছে এটা আই গেস 11টা নিচে দিয়ে 12টা উপরে দেওয়া ভালো ছিল একটু মিস্টেক হতে পারে ওদের পার্টস থেকে আই এম নট শিওর বাট মোর অফটেন দ্যান নট আপনাদের সিরিয়ালটাই মেনটেন করবে ওইটা টেনশন নেওয়ার কিছু নেই জাস্ট ইন কেস যদি না পান তখন একটু উপরে চেক করে যেতে পারেন আর এটা হওয়ার চান্সেস খুবই কম ওকে সো এটা ছিল আপনাদের ডায়াগ্রাম লেভেলিং বা ম্যাপ লেভেলিং যেটাই বলেন না কেন আমরা এইভাবে সলভ করতে পারি অত হার্ড কিছু না আমরা জাস্ট এখন সবকিছু ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি সবগুলো কোশ্চেন টাইপেরই যদি বলেন মোর অফটেন দ্যান মোর আচ্ছা যাই হোক এত না বলি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে কিওয়ার্ডস যদি আমরা ধরে নিয়ে আসতে পারি কিওয়ার্ডস রিলেটেড যদি আমরা সার্চ করি আমরা কিন্তু অ্যান্সার্স সবসময় পেয়ে যাচ্ছি এমন কেসেস খুবই রেয়ার বা কম হয়েছে যেখানে আমরা কিওয়ার্ড নিয়ে আসার পরেও অ্যান্সার্স পাচ্ছিলাম না সো আপনাদের আইডেন্টিফাই করার রিজন এটা আপনার লিসেনিংও বলেছিলাম যে এমসিকিউর সময় এবং অন্যান্য ক্ষেত্রে যে আমাদের কিওয়ার্ডস গুলো ধরে রাখি আমরা যদি জানি কি শুনতে হবে কি খুঁজতে হবে আপনার জন্য বাকি সবকিছু ইজিয়ার হয়ে যায় জাস্ট ডিফারেন্স হয় রিডিং এর কয়েকটা জায়গায় যেমন হোয়াট ডিড দ্য রাইটার থিঙ্ক অ্যাবাউট দ্য ফার্স্ট প্যারাগ্রাফ অথবা উইচ হেডিং ম্যাচেস দ্য বেস্ট এরকম যখন কোশ্চেন্স গুলো তখন কিওয়ার্ডসে বললে ওভারঅল মিনিংটা আমাদের দরকার হয় একমাত্র সেক্ষেত্রে আপনার পড়াটা একটু বড় হয়ে যেটা লেন্দি হয়ে যায় এবং আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা বেশি দরকার হয় বাট বাকি সবগুলোর ক্ষেত্রে এটা বলেন যেমন এখানে ডেটের খাতা খুঁজে আমরা যে সেটা বসাই দিব এগুলো সবগুলোর ক্ষেত্রে কিন্তু যদি আমরা খুঁজে নিয়ে আসি কিওয়ার্ডস নিয়ে আমরা অ্যান্সার্স করতে পারি সেম উইথ দেখেন ওয়ান সাইড অফ দ্য ম্যারিয়ার্স ওয়াজ লে আনড্যামেজ আন্ডার দ্য সি সো আনড্যামেজ আন্ডার দ্য সি এটা আমাদের ইম্পর্টেন্ট পার্ট ম্যারি সাইডের একটা সাইড আনড্যামেজ ছিল আন্ডার দ্য সি এটা আমরা যদি এরকম রিলেটেড কিছু খুঁজে আসি আমরা অ্যান্সার এখানে পেয়ে যাবো অ্যাগেন কিওয়ার্ডসে আমাদের কাজে দিয়ে দিচ্ছে ইম্পর্টেন্ট স্কিলস গুলো কি কি আসে যে প্যারাফ্রেজিং বুঝতে পারা অর্থটা অ্যাকচুয়ালি বুঝতেছেন কিনা এবং অর্থ ইউজ করে অ্যান্সার্স করছেন কিনা কিওয়ার্ডস গুলো আনতে পারছেন কিনা ইফ ইউ গাইজ আর এবল টু ডু দ্যাট আপনাদের রিডিং নিয়ে আমি সিওরিটি দিচ্ছি যে আপনাদের স্কোর 7 থেকে 8 এর মধ্যে ইজিলি চলে আসবে বাকিগুলো আই টু ফার্দার প্র্যাকটিসের দরকার হয় আই টু অ্যাডভান্সও বলবো না জাস্ট আই টু রেগুলার প্র্যাকটিস কন্টিনিউয়াস প্র্যাকটিস থেকে একটা ফুল ফ্লোতে বা রুটিনে যাই বলুন এখানে চলে আসা সো কার কোনো কোশ্চেন ডায়াগ্রাম লেবেলিং নিয়ে জি বলেন এটা ক্যামব্রিজের কত নাম্বার ছিল 11 এর আই থিংক আমি দুই পার্ট থেকে করেছি 11 এর 2 and 3 আপনারা চেক করবেন 2 তে আই থিংক
আই থিঙ্ক ক্যামব্রিজ 11 বোথ 1 and 2 দোনোটাতে ডায়াগ্রাম আছে। অ্যান্ড 3 তে হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন আমরা আরো কয়েক জায়গায় পাবো। আমি ডায়াগ্রাম কয়েক জায়গায় খুঁজতে গিয়ে পরে ইভেন্চুয়ালি 11 এসে পেয়েছিলাম, দেখে আমি 11 থেকে করেছি। কাজ আমার দায়িত্ব হচ্ছে কি আপনাদেরকে সবগুলো টাইপের সাথে ফ্যামিলিয়ারাইজড করা, আপনাদের সবগুলোর টিপস এন্ড ট্রিক্স বোঝানো, অ্যান্ড ওভারঅল সবগুলোর একটা আইডিয়া দেওয়া, অ্যান্ড দেন লাস্টের দিকে আমরা কি করবো, জাস্ট টাইম নিয়ে প্র্যাকটিস করা। আফটার দ্যাট ইউ গাইজ উইল বি মোর দ্যান রেডি টু গিভ ইউর এক্সামস। অ্যান্ড এরপর আপনাদের বাকি থাকবে জাস্ট নিজেদের একটু সময় দিয়ে এক্সামে বসে যাওয়া, এরপরে তার কিছু থাকে না করা। সো আমি যেহেতু সবগুলো কোশ্চেন্স টাইপ মোটামুটি দেখিয়ে দিতে পেরেছি, আমরা নেক্সট টাইম থেকে হচ্ছে টাইম রিলেটেড কাজ স্টার্ট করে দিব। কাজ আপনাদের প্রায় ভালোই ডিসেন্ট অ্যামাউন্ট অফ ক্লাসেস কিন্তু হয়ে গেছে। আমরা প্রত্যেকবার জাস্ট একটু 2টা বা 3টা কোশ্চেন টাইপের বেশি সলভ করিনি। নেক্সট ক্লাস থেকে আমরা চেষ্টা করব, যদি কেউ চান পার্টিসিপেট করতে তাহলে আমার জন্য সুবিধা হয়, আর যদি কেউ পার্টিসিপেট না করেন আমি কিন্তু ফার্স্ট অ্যান্সার করে যাওয়ার চেষ্টা করব। তখন অনেকে বলুন যে এটা কেন ওভাবে হলো ওইভাবে হলো, একজন থেকে করতে মেবি আপনাদের সুবিধা হতে পারে যে আচ্ছা এইভাবে উনি থিঙ্ক করছে। সো কারো কোনো কোশ্চেন? জি বলেন। আগের ক্লাসে কি রাইটিং ক্লাস করেছিলেন? না, আমি কোনো রাইটিং ক্লাসেস নিইনি রেগুলার ক্লাসেসে। রাইটিং ক্লাস কি কোনো করানো হয়েছিল? আমি রাইটিং ক্লাসেস নিইনি রেগুলার ক্লাসেসে, সো আমি শিওর না আপনাদের অন্য কোনো টিচার নিয়েছেন কিনা। স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার ক্যামব্রিজের কত থেকে কত পর্যন্ত ফুল আমাদের প্র্যাকটিস করতে হবে? মানে 11 থেকে পুরো 21 22 এরকম মেবি আছে, ওগুলো প্র্যাকটিস করতে হবে স্যার? আপনার যদি করতে পারেন তাহলে তো ভালোই, কাজ এট দি এন্ড অফ দ্য ডে আপনি আপনার উপর ডিপেন্ড করছে আর কি, ইফ আই এম বিং অনেস্ট, যে আপনার অনেকে হতে পারে জাস্ট 20 করে ওনারা বসে যেতে চান, ডুয়েবল। অনেকে চান ওকে আমি একটু করবো 16 থেকে 20 করতে পারেন, 10 থেকে 20 মানে 11 থেকে 20 করতে পারেন। আপনি যত বেশি প্র্যাকটিস করতে চান তত করতে পারেন, এটার জন্য কোনো ইয়ে নেই আর কি, ওইটাই করতে হবে। আমার 11 থেকে 20 করলে আমি শিওর আমার 8+ আসবে, এরকম কোনো মানে গাইডলাইন বা গোল্ডেন রুল যেটা আমরা বারবার বলছি ওগুলা নেই আর কি। ইটস কমপ্লিটলি আপ টু ইউ। আমি জাস্ট কোশ্চেন টাইপটা আমি শেষের দিকে কয়েকটা পাইনি, শেষের দিকে বলতে জাস্ট এই ডায়াগ্রাম লেবেলিং আই ডোন্ট থিঙ্ক আপনারা পেয়েছেন, যদি আপনারা করে থাকেন মেবি 16 বা 17 পর থেকে করে থাকলে দেখতে পারেন যে আই ডোন্ট থিঙ্ক ডায়াগ্রাম লেবেলিং ছিল। তারপর সেন্টেন্স কমপ্লিশন মেবি ছিল, আমার মাথায় আসছে না, আমি একটু খুঁজতে গিয়ে এখানে পেয়েছি দেখে এটা করেছি। না এমন মানে 11 থেকে আপনার স্টার্ট করতে হবে, এটা ইটস ফাইন। ওকে, আর কোনো কোশ্চেন্স? ওকে, যদি কোশ্চেন্স না থাকে অ্যাগেন আমি যেটা আবার আরেকবার মেনশন করছি, আজকে আমি 2টাই সলভ করতে চেয়েছিলাম এবং দোনোটা কোশ্চেন টাইপে যেগুলো বাদ ছিল ওগুলো ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করেছি, হোপফুলি বুঝেছেন।